আসসালামু আলাইকুম। আজ ২৭ সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি জাহিরুল ইসলাম টুটুল। শুরুতেই সংবাদ শিরোনাম। যে প্রক্রিয়ায় হতে যাচ্ছে আওয়ামী লীগের বিচার, নিষিদ্ধের বিষয়েও পাওয়া গেল তথ্য। অবশেষে আওয়ামী গণহত্যার বিচার নিয়ে মুখ খুললেন জামায়াত আমির। পাঠ্যপুস্তক পরিমার্জনে গঠিত কমিটি নিয়ে বাড়ছে ক্ষোভ। এবার বিস্তারিত। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচারটি কেমন হবে এ নিয়ে দেশের 18 কোটি মানুষের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল। অবশেষে তা খোলাসা করলেন তথ্য উপদেষ্টা নাহিদ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে শত শত মানুষ মারা যান, আহত হয়েছেন বহু। এক পর্যায়ে আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই দেশের পট পরিবর্তন হয়ে যায়। গণহত্যার অভিযোগে দেশ জুড়ে একের পর এক দায়ের করা হয় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী, প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তা ও সাংবাদিকদের নামে মামলা। জুলাই আগস্টের হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি চেয়ে অভিযোগ করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। অনেকে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন। এর মধ্যে সারডা সোসাইটি নামে একটি সংগঠনের পক্ষে সংগঠনটির নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া গত 19 আগস্ট আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধে একটি রিট করেছিলেন। কিন্তু গত 1 সেপ্টেম্বর বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি মোহাম্মদ মাহবুবুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রিট খারিজ করে দেন। এদিকে গত 23 সেপ্টেম্বর রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিশিষ্টজনদের সঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন নিয়ে এক মতবিনিময় সভা করেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সভায় গণহত্যায় কোনো বাহিনী বা দলের সম্পৃক্ততায় গুম, খুন, যৌন নির্যাতনকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে গণ্য করা ও জড়িত রাজনৈতিক দলকে 10 বছর নিষিদ্ধ করা সহ 8টি সংশোধনীর প্রস্তাব করে আইন মন্ত্রণালয়। এদিকে বৃহস্পতিবার বিষয়টি নিয়ে সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে কথা বলেন অন্তর্বর্তী সরকারের তথ্য সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিজম ও গণহত্যার সঙ্গে জড়িত। তার বিচার কার্যক্রম এখনো চলছে। দল হিসেবে তাদের রাজনীতি করার অধিকার নেই। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন, সরকারের জায়গা থেকে আমরা এককভাবে সিদ্ধান্ত নিতে চাই না। এসব জাতীয় বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অন্যান্য রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে মতামত নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হলেই আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হবে। সম্প্রতি আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। অবশেষে গত 16 বছরে আওয়ামী লীগের রাজনীতি করা নিয়ে সুস্পষ্ট অবস্থান নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই, কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, বাইরের কারো সাহায্য নিয়ে নয়। তিনি বলেন, রাজনৈতিক দল সহ সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে। বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। শুক্রবার খুলনা মহানগরী সোনাডাঙ্গায় আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াতের আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান এসব কথা বলেন। শিক্ষা সংস্কার কমিশনে আল্লাহকে স্বীকার করেন না এমন লোকদের অন্তর্ভুক্ত করা হয়েছে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, শিক্ষা সংস্কার কমিশনে কমপক্ষে একজন আলিয়া ও একজন কওমি নেসাবের আলেমকে অন্তর্ভুক্ত করতে হবে। বিডিআর বিদ্রোহের নামে 57 জন চৌকস সেনা সদস্য হত্যা সহ দেশের সব হত্যাকাণ্ড এবং এর মাস্টার মাইন্ডদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তা না হলে আবারও জালিমদের আগমন হতে পারে, তৃতীয় শক্তির উদ্ভব হতে পারে। সাংবাদিক মাহমুদুর রহমান বলেছেন, পরাজিত ফ্যাসিবাদী শেখ হাসিনা বিদেশি প্রভু ও বাংলাদেশের এজেন্টদের দিয়ে ছাত্র জনতার বিপ্লবকে নস্যাৎ করার চেষ্টা চালাচ্ছে। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনাদের মধ্যে যেন কোনো অনৈক্য না আসে। আপনাদের ঐক্যে ফাটল ধরে যাতে বাংলাদেশে আবার ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। শুক্রবার সকাল 9টার দিকে দেশে ফিরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের কথা বলেন তিনি। মাহমুদুর রহমান বলেন, প্রবাসে নির্বাসনে থাকার পর আপন মাতৃভূমিতে আসতে পেরে মহান আল্লাহ তাআলার দরবারে হাজার শুকরিয়া জ্ঞাপন করছি। সেই সঙ্গে ছাত্র জনতার মহান বিপ্লবে যারা শহীদ হয়ে ভারতের দালাল শেখ হাসিনার ফ্যাসিবাদের উৎখাত করেছেন, তাদের বিদেহী আত্মার উদ্দেশ্যে পরম কৃতজ্ঞতা ও অকৃত্রিম শ্রদ্ধা জ্ঞাপন করছি।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের কথা স্মরণ করে তিনি বলেন, আমরা এই বিপ্লবে শহীদদের কোনো দিনও ভুলে যেতে পারি না। ইনশাআল্লাহ এই শহীদদের আমরা কখনো ভুলব না। মাহমুদুর রহমান বলেন, গত 16 বছর ধরে ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আমি আমার মতো করে ব্যক্তিগত পর্যায় থেকে লড়াই করে গেছি। রাজনৈতিক দল বিএনপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য দল বলেন, তারা তাদের মতো করে লড়াই করেছে। আর আমি লড়াই করেছি আমার মতো করে, আমার দেশ পরিবারকে সঙ্গে নিয়ে। আমার লড়াই ছিল বুদ্ধিবৃত্তির লড়াই, আমার লড়াই ছিল কালচারের লড়াই। কোটা সংস্কার আন্দোলন চলাকালে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের কথা উল্লেখ করে বলেন, শহীদ আবু সাঈদ নিজের জীবন বিসর্জন দিয়ে ফ্যাসিজমকে কবর দিয়েছেন। একসময় বাংলাদেশের যে তরুণরা কিউবা বিপ্লবের নায়ক চে গুয়েভারাকে বিপ্লবের প্রতীক হিসেবে বিবেচনা করত, সেই তরুণরা এখন আবু সাঈদকে তাদের আদর্শ হিসেবে জানে। বাংলাদেশের বিপ্লবের আইকনের নাম আবু সাঈদ। আবু সাঈদ 2 হাত প্রসারিত করে ফ্যাসিস্ট পুলিশের উদ্যত রাইফেলের সামনে উদ্ভাসিত মুখে দাঁড়িয়ে শাহাদত বরণ করেছেন। তার এই মৃত্যু বাংলাদেশের জনগণকে যুগের পর যুগ অনুপ্রেরণা দেবে। তিনি বলেন, আজ থেকে 200 বছর আগে তিতুমির ব্রিটিশ সাম্রাজ্যবাদের সেনাদের বিরুদ্ধে লড়াই করে শহীদ হয়েছিলেন। 1831 সালের অর্থাৎ প্রায় 200 বছর পরে আমরা শহীদ তিতুমিরকে পরম শ্রদ্ধা ভরে স্মরণ করি। আমি আশাবাদী আজ থেকে 200 বছর পরে আগামী প্রজন্ম আবু সাঈদের কথা বলে তিতুমিরের মতো গর্ব অনুভব করবে। শতাব্দীর পর শতাব্দী আবু সাঈদ আমাদের কাছে বিপ্লবের আইকন হিসেবে থাকবেন। ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের কথা স্মরণ করে মাহমুদুর রহমান আরও বলেন, বাংলাদেশের মানবতাবোধের মহানায়কের নাম বলতে গেলে আমাদের মুগ্ধের নাম মনে পড়ে। এই উত্তরা রাজপথে এক সুদর্শন তরুণ পরম মমতায় রাস্তায় দৌড়ে বের হয়ে বলেছে, পানি লাগবে ভাই। এই দৃশ্য মনে করলে আমি আবেগ ধরে রাখতে পারি না। দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ছিলেন মাহমুদুর রহমান। শেখ হাসিনা সরকারের সময় তার বিরুদ্ধে সারা দেশে 124টি মামলা করা হয়। 2010 সালের জুনে প্রথম দফায় আমার দেশ বন্ধ করা সহ সম্পাদক মাহমুদুর রহমানকে আটক করা হয়। এরপর দ্বিতীয় দফায় 2013 সালের 11 এপ্রিল আমার দেশ বন্ধ করে দেওয়া হয় এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলা করা হয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সকল পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে এক অফিস আদেশে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডক্টর খম কবিরুল ইসলামকে কমিটির আহ্বায়ক এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমানকে সদস্য সচিব করা হয়। তবে বিষয়টি স্বাভাবিকভাবে নেয়নি দেশের ধর্মপ্রাণ মানুষ। কমিটি ঘোষণার পরপরই চরম ক্ষোভ তৈরি হয় বিভিন্ন মহলে। পাঠ্যপুস্তক সংশোধন কমিটি থেকে ইসলাম বিদ্বেষী 2 সদস্য অপসারণ ও ইসলামিক স্কলার অন্তর্ভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার মানববন্ধন করেন আলেম ওলামারা, যেখানে উপস্থিত ছিলেন হেফাজতের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেম, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা জালাল উদ্দিন ইউনুস, জামায়াতের উলামা পরিষদের সভাপতি ডক্টর খলিলুর রহমান মাদানী, ধানমন্ডি তাকওয়া মসজিদের খতিব মুফতি সাইফুল ইসলাম, মাওলানা রেজাউল করিম আবরার, প্রফেসর মোখতার আহমেদ সহ বহু আলেম ওলামা। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। শুক্রবার তার ভেরিফাইড ফেসবুক পেজে বলেন, ধর্মপ্রাণ মানুষের সন্তানরা কি পড়বে তা ঠিক করবে চিহ্নিত ধর্মবিদ্বেষীরা। এটা শহীদের রক্তের সাথে সুস্পষ্ট বেইমানি। বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার বলেছেন, আমরা যেটা বলেছি খুব লম্বা সময়ও নয়, স্বল্প সময়ও নয়, শুধু একটা নির্বাচন সুষ্ঠু করতে যেটুকু সংস্কার প্রয়োজন সেটুকু করতে যে সময়, সেই সময়টুকু নেওয়া উচিত। দিন মাস ঘন্টা এখনই বেঁধে দেওয়ার মতো ম্যাচুরিটি আসেনি। পরিস্থিতি আরেকটু পড়ে গেলে হয়তো নির্দিষ্ট দিনের কথা বলতে পারবো, আরেকটু দেখতে হবে। যুগান্তরকে একথা জানান তিনি। জামায়াত সেক্রেটারি বলেন, অন্তর্বর্তী সরকারের মাত্র 1.5 মাস সময় হলো, অনেক সংস্কার প্রয়োজন নির্বাচনকে সুষ্ঠু করার জন্য। তিনি আরও বলেন, রাষ্ট্রের সংস্কার অনেকগুলো, সেগুলো নির্বাচিত জনপ্রতিনিধিরা করতে পারবেন, কিন্তু অরাজনৈতিক এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হলো একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারটুকু দরকার, জনপ্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকেজো হয়ে আছে, এই জায়গায় হাত দিতে যেটুকু সময় লাগে সেটুকু সময় নেওয়াই উচিত। তাহলে জাতি বুঝতে পারবে কোন সময় গ্রহণযোগ্য। এখানে মাস, দিন, ঘন্টার চেয়ে পরিস্থিতিটা হচ্ছে গুরুত্বপূর্ণ। সেটুকুকেই আমরা যৌক্তিক বলে মিন করেছি। ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে 280 রানের বিশাল ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বাংলাদেশ। কানপুরে টসে হেরে আগে ব্যাট করছে টাইগাররা।
বৃষ্টিবিঘ্নিত এই টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 107, 3 উইকেটের বিনিময়ে। এদিকে মমিনুল হকরা যখন লড়ছিলেন মাঠে, তখন গ্যালারিতে ভারতীয় সমর্থকদের সঙ্গে হাতাহাতি হয়েছে বাংলাদেশি সমর্থক টাইগার রবির। আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং সিরিজগুলোতে মাঠেই দেখা যায় রবিকে। বাঘের বেশে গ্যালারিতে থেকে ক্রিকেটারদের সমর্থন যোগান তিনি। এ কারণে টাইগার রবি নামেই পরিচিত তিনি। আজ মধ্যাহ্ন বিরতির আগে বৃষ্টি নামলে কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামের ভেতরের দিকে যান রবি। তখন ভারতীয় সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটি হয় তাঁর। এক পর্যায়ে রবিকে বেদম প্রহার করে ভারতীয় সমর্থকরা। এই ঘটনায় আহত হয়েছেন টাইগার রবি। এরপর পুলিশ এসে রবিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। চিকিৎসা দিতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর। কিন্তু এই কথাটা যদি আপনি ব্যবসায়িক অথবা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে প্রয়োগ করেন, যদি বলেন যে বিশ্বাস করে এটা করে ফেললাম, এটা দিয়ে দিলাম, বা এই বিষয়ে তার সঙ্গে কাজে যুক্ত হয়ে গেলাম, তাহলে কিন্তু সর্বনাশ হবে। সেই জন্যে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং ব্যবসায়িক কাজের আগে আপনি অবশ্যই চুক্তি করুন। চুক্তি খুবই জরুরি একটা বিষয়। চুক্তি যেমন আপনাকে প্রতারণার ফাঁদ থেকে রক্ষা করবে, ঠিক তেমনি প্রচলিত আইনে আশ্রয় নেবারও একটি পথ তৈরি করে দেবে। সুতরাং আসুন, শুধু বিশ্বাসের উপর নির্ভর না থেকে চুক্তির মাধ্যমে আপনি আপনার বিষয়টিকে, অধিকারকে সুরক্ষিত রাখুন। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের প্রসঙ্গ। ফিলিস্তিন ইসরায়েল সংকট সমাধানের একমাত্র গ্রহণযোগ্য উপায় দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আর এই লক্ষ্যে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উপর জোর দিয়ে একটি বৈশ্বিক জোট গঠন করেছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এই তথ্য জানিয়েছেন। সৌদি আরবের শীর্ষ এই কূটনীতিক বলেছেন, ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এই দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। ফয়সাল বিন ফারহান বলেন, আমরা যা করার চেষ্টা করছি তা হল দ্বিরাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস, কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে কিভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে। আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করেছি। প্রিন্স ফারহান বলেন, আমরা যুদ্ধ শুরুর পর থেকে একটি প্যাটার্ন দেখতে পাচ্ছি। যখনই আমাদের বলা হয় আমরা গাজায় যুদ্ধবিরতির কাছাকাছি পৌঁছেছি, তখনই আর তা ঘটে না। তিনি বলেন, একইভাবে যখন আমরা আমাদের অংশীদারদের সঙ্গে লেবাননের ক্ষেত্রে যুদ্ধবিরতির জন্য একটি অত্যন্ত সুনির্দিষ্ট আহ্বানে একসঙ্গে কাজ করছিলাম, তখন আমাদের ধারণাটি গ্রহণযোগ্য ছিল। কিন্তু এখন আমরা জানতে পারছি যে না, এটি গ্রহণযোগ্য হয়নি। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। শুভেচ্ছা নিরন্তর।